প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সামনে খুব বড় আপডেট নিয়ে কিছু আসেনি। একই কথার চর্বিত চর্বণ বারবার বলা তোমাদের সময় নষ্ট করার ইচ্ছেও আমার নেই। আমি প্রথমেই বলছি, আমি আজকে শুধু তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলবো, কথা শেয়ার করব। যদি কারো ভালো লাগে, যদি কারো মনে হয় আমার কথাগুলো শোনা যায়, তাহলে শুনবে, না হলে ভিডিওটা এড়িয়ে যাবে। কাট অফ কত, কত কি হলো, কি ব্যাপার, এগুলো তোমরা খবর রাখছো, জানো। আমি শুধু একটা কথাই বলবো, কবি নজরুল ইসলামের মতো, যে নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, দেখে শুনে থাকতে নারী সুন্দরের এই হীন অপমান। দেখো, শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। সেই মানুষ গড়ার কারিগর আজ কোথায় এসে দাঁড়িয়েছে? তাদেরকে নিয়ে কি ছিনিমিনি খেলা চলছে, আমি শুধু সেই কথাটাই ভাবছি। এর মধ্যে আবার শোনা যাচ্ছে যে আগামীকাল মানে শনিবার নবম দশমের রেজাল্ট বের হবে। রেজাল্ট নয়, তুমি কত পেয়েছো সেই নম্বরটা, তারপর আবার সঙ্গে ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে সেটারও আবার চ্যালেঞ্জ হবে। তারপর তুমি জানতে পারবে কমিশন তোমাকে কত নম্বর দিয়েছে, সেটা নিয়েও আবার কেস হবে। যেমনটা উচ্চ মাধ্যমিক 11-12-এর রেজাল্টটা নিয়ে হলো, ঠিক একইভাবে তোমাদের 9-10-এর ক্ষেত্রেও হবে। তবে আমার বোধগম্য হলো না যে আগামী শনিবার সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় অফিসগুলো ছুটি থাকে এবং কার্যকাল অর্ধ দিবস। তাহলে সেক্ষেত্রে যেখানে 11-12-এর রেজাল্ট বেরোতে রাত পেরিয়ে গিয়ে ভোর হয়েছিল, পরের দিনও রেজাল্ট দেখা যায়নি, সেখানে আগামীকাল কিভাবে 9-10-এর রেজাল্ট বেরোবে আমার কিন্তু সংশয় রয়ে গেল। যদি বের হয় খুব ভালো, তবে আমার কিন্তু সংশয় রয়ে গেল। যাক, একটা কথা আছে না, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। অর্থাৎ আশাবাদী মানুষ কখনো আশা ছাড়ে না, কিন্তু আশা কখন বৃথা হয়, কখন সেটা মরে জানো? যখন যোগ্য পদে অযোগ্য লোক ঢুকে থাকে, ঠিক তখনই এই দশা হয়। শুনছি আগামীকাল ইন্টারভিউ লিস্টও বের হতে পারে 11-12-এর। তবে 11-12-এর একটা আশার কথা কি, একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্টের ক্ষেত্রে একটা আশার কথা হাইকোর্ট শুনিয়েছে। সেটা হলো যে সুপ্রিম কোর্টের শুনানির আগে পর্যন্ত কমিশন চাইলে তাদের কাজকর্ম এগিয়ে রাখতে পারে। অর্থাৎ বিষয়টা কিন্তু ঝুলে গেল, আবার ঝুলে গেল। এবং খুব খারাপ লাগছে, আজকে আনন্দবাজার পত্রিকায় যে খবরটা দেখলাম, আনন্দবাজার পত্রিকায় সেই খবরটা দেখার পর সত্যিই খুব খারাপ লাগছে যে এরকমও হয়, এমন ছেলে খেলা হয়, এভাবেও কাজ করতে পারে কমিশন। এরকম প্রশ্ন কিন্তু অনেক আসছে। খুব দুঃখের বিষয়, প্রথমে যে পোস্ট চেয়ে পাঠানো হয়েছিল খোঁজ খবর নিয়ে, বিভিন্ন ডিআই অফিস থেকে পোস্ট নিয়ে যে শূন্য পদের তালিকা তৈরি হয়েছিল, সেখানে শূন্য পদের সংখ্যা ছিল 12,514টা। আজকে আনন্দবাজার পত্রিকায় জানতে পারলাম 69টা পোস্ট কমে গেছে। কোন সাবজেক্টে কটা কমেছে, কেন কমেছে, তার কোনো অফিসিয়াল ব্যাখ্যা এখনো কমিশন দেয়নি, দেবে বলে মনেও হয় না। তো একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগে যে জট তৈরি হয়েছে, এই জট কবে খুলবে, নাকি আবার নতুন করে জট বাঁধবে, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর ডিসেম্বর পেরোলেই জানুয়ারি ফেব্রুয়ারিতেই কিন্তু ইলেকশন ঘোষণা হয়ে যাবে। আর ইলেকশন ঘোষণা হলে ইলেকশন আর্জেন্ট। আমি শুনেছি বাকি বড় বড় অফিসিয়াল কাজকর্মগুলো সেই সময় স্থগিত থাকে। এখন এসএসসির এই নিয়োগ প্রক্রিয়াটা ঠান্ডা ঘরে চলে যেতে চলেছে কিনা জোর দিয়ে বলতে পারছি না। যারা শিক্ষক, যারা আমরা দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, তারা অত্যন্ত দুঃখের সঙ্গে তোমাদের জানাচ্ছি যে আগে আমরা যেমন ছেলে মেয়েদের ইন্সপায়ার করতাম, প্রাণিত করতাম, অনুপ্রাণিত করতাম যে এই নিয়ে পড়লে এই হবে, এই করলে তুমি এই এই করবে, তোমার সামনে এই জগৎ খোলা আছে, তাদের চোখ মুখগুলো যখন চিকচিক করে উঠতো, ভালো লাগতো। কিন্তু আজকে সেই লক্ষ্যটাই নেই, লক্ষ্য হারিয়ে গেছে। নইলে এক শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে যা শুরু হয়েছে পশ্চিমবাংলার ইতিহাসে, সেটা সত্যিই একটা দৃষ্টান্ত স্থাপন করবে।
আমার এই প্রসঙ্গে মনে পড়ছে খুব বিখ্যাত একটা উক্তি। দেখো সেই উক্তিটা শোনো। একজন জ্ঞানী কখনো ইতিহাসকে তাড়াতে চায় না, কারণ বহু যুদ্ধ ধৈর্য দিয়ে এড়ানো গেছে, আর অনেক যুদ্ধ শুরু হয়েছে তাড়াহুড়ো থেকে। যারা 2016 সালে চাকরি পেয়ে 2025-এ চাকরি হারালেন, আমি ফ্রেশার্সদের বলবো তাদের প্রতি একটু বাক সংযমী হতে, তাদের প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করতে। কখনোই তাদেরকে খারাপ ভাষায় আক্রমণ করো না, এটা আমার অনুরোধ। আচ্ছা, সেই ধৈর্য তোমাদের আছে, কারণ 2016 সাল, আজকে 2025 সাল, এই সময়টা তো তোমরা ধৈর্য ধরেই আছো। কোনোদিন তো ধৈর্যের বাঁধ তোমরা অতিক্রম করনি। ইতিহাস থেকে তোমরা শিক্ষা নাও। 1789 সালে ফ্রান্সে যে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই ফরাসি বিপ্লবের অন্যতম একটা কারণ ছিল 175 বছর ধরে স্টেটস জেনারেল ডাকা হয়নি। অর্থাৎ 175 বছর ধরে রাজা প্রজাদের মুখোমুখি হননি, তিনি প্রজাদের কথা শোনেননি। তিনি ভোগ সুখে, রানী মেরি আন্তোয়ানেত এসবেই নিমগ্ন ছিলেন। কেউ বলতেন আমি রাষ্ট্র, আমি আইন, কেউ আবার আখ্যা পেয়েছেন প্রজাপতি রাজা। তো সেই তারও কিন্তু পরিণতি খুব খারাপ হয়েছিল, তারই পরিণতি কিন্তু ফরাসি বিপ্লব। আচ্ছা, আমি ইতিহাসের ছাত্র নই, আমি বাংলার শিক্ষক। তোমরা আমাকে বলো যে ফরাসি বিপ্লবে নারীরা কেন অংশগ্রহণ করেছিল? নারীরা নানা কারণে অংশগ্রহণ করেছিল, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে তাদের বাবা, তাদের দাদা, তাদের প্রেমিক প্রত্যেককে ওই যে লেতরদা ক্যাসে আইনের জেরে এই বাস্তিল দুর্গে এনে বন্দি করে রাখত। বহু মানুষের স্বপ্ন, স্বাদ, সৌন্দর্য, বেঁচে থাকার ইচ্ছা, ভালোবাসার ইচ্ছা, সবকে কবর দেওয়া হয়েছিল এই বাস্তিল দুর্গে। ফরাসি বিপ্লবের অন্যতম মূল আকর্ষণই হচ্ছে এই বাস্তিল দুর্গের পতন, টেনিস কোর্টের শপথ এবং বাস্তিল দুর্গের পতন। তো সেই আজকে কিন্তু দৈব রাজতন্ত্র নেই, আজকে রাজতন্ত্রও নেই, রাজা নেই, রানী নেই। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেসব উঠে গেছে। কিন্তু একটু ভেবে দেখো যে সত্যিই কি উঠে গেছে, নাকি তারা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত হয়ে রয়ে গেছেন বর্তমান প্রজন্মের নেতা মন্ত্রী, যারা আজকে সমাজের হত্যা কর্তা বিধাতা, যাদের অনেক বন্ধু বান্ধবীও আছে এবং তাদের ট্যাক্স আদায়ের পরিকল্পনাটাও আলাদা, মানে ট্যাক্স আদায়ের পদ্ধতিটাও, ধরনটাও আলাদা। তাহলে সবই আছে, শুধু কর্তার ভূত হয়ে আছে, তাই তো? যারা স্বভাব দোষে ভাবতে যায় তারা ভূতের কানমলা খায়। যারা প্রশ্ন করে অনন্তকালই কি ভূতের শাসনকালটা চলবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তাহলে তোমরা যারা যোগ্যতার প্রমাণ দিয়েও আজকে অযোগ্য শিক্ষক বলে মুখ লুকাচ্ছ, তোমাদের মাথায় গিলোটিন ঝুলছে 31শে ডিসেম্বরের পর, কারো চাকরি থাকবে, কারো মানে বেতন বন্ধ হয়ে যাবে। এই নিয়োগ প্রক্রিয়া খুব সম্মুখ গতিতে চলছে এবং উল্টাতে পাল্টাতে চলছে, বিভিন্ন জায়গায় জড়িয়ে যাচ্ছে, জট পাকিয়ে যাচ্ছে, জট খুলছে না। এই পরিস্থিতিতে যারা চাকরি হারিয়েছ, আমি মানলাম চাকরি ফিরে পেলে এবং নতুন ফ্রেশার্সরা চাকরি পেলে। আমার প্রশ্ন, এই নতুন ফ্রেশার্স যারা চাকরি পাবে তাদেরও কি নতুন এসএসসি যখন আবার হবে তার আগে এরকম কোনো গন্ডগোল হবে না তো, যে এই 2025 সালের নিয়োগে এই ধরনের কিছু মামলা ছিল, কিছু গন্ডগোল ছিল, কমিশন তার সদুত্তর দিতে পারেনি, এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে আবার মামলা করলে আবার সেটা সুপ্রিম কোর্ট অব্দি গড়াবে, সুপ্রিম কোর্ট আবার এই 2025-এর প্যানেলটাকে অবৈধ বলে ঘোষণা করবে, তার কি কোনো গ্যারান্টি আছে? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। এবং আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, এই যে 10 নম্বরের গেরোটা রয়েছে, এই 10 নম্বরের গেরোটা নিয়ে অনেকের আপত্তি আছে। কেউ বলছে যে ইন্টারভিউ লিস্ট বেরোনোর পরে 10 নম্বরটা যোগ হোক, গেজেটে নাকি সেরকম বলা আছে। কিন্তু আমি বলছি ইন্টারভিউ লিস্ট বের হবে এই 10 নম্বর দিয়েই। কেন? তাতে আরো জটিলতা বাড়বে, আরো কেস করবে অনেকে। কমিশন তো এটাই চাইছে, কমিশন কিন্তু এটাই চাইছে। তবে একাদশ দ্বাদশ শ্রেণীতে
ফ্রেশাররা কতটুকু সুযোগ পাবে আমি জানি না। যারা যোগ্য ফ্রেশার্স এবং খুব একাডেমিক স্কোর যাদের ভালো, যাদের ডেমনস্ট্রেশন খুব ভালো হবে, তারা কিন্তু এই 20 নম্বরের খেলাটা যারা ভালোভাবে খেলে আসতে পারবে, যে সমস্ত ফ্রেশার্স বা চাকরি হারা যোগ্য শিক্ষক, এই 20 নাম্বারটা যারা খেলে আসতে পারবে ঠিকঠাক T20, তারা কিন্তু জিতবে। এখানেই খেলা হবে। আমি এটাও বলছি যে 8 বছর 10 বছর শিক্ষকতা করার পর যারা পরীক্ষা দিয়েছেন, খুব কম শিক্ষক মহাশয় আছেন, আমি তাদের মেধা, তাদের অধ্যবসায়ের প্রতি সম্মান রেখেই বলছি যে একজন স্টুডেন্ট চাকরি পাওয়ার জন্য যে মানের পড়াশোনা করে, যেভাবে খাটে, একজন টিচার সেইভাবে খাটতে পারে না। তার নানা সাংসারিক দায় দায়িত্ব, স্কুলের খাতা দেখা, স্কুলের একাডেমিক সামলানো, বাড়িঘর সংসার সামলানো, অনেক ঝামেলা দায় দায়িত্ব আছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে তিনি কতটা ভালো পরীক্ষা দিতে পেরেছেন বেশিরভাগ শিক্ষক, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে যায়। সুতরাং আমার মনে হয় যে এই যে যারা চাকরি হারিয়েছেন যে সমস্ত শিক্ষক, তাদেরকে কিভাবে নিয়োগপত্র দেওয়া যায় সেইটা আগে ভাববে সরকার। কারণ সামনে বিধানসভা ভোট, তার আগে যদি একজন শিক্ষকও, যোগ্য শিক্ষকও অযোগ্য শিক্ষক বলে চাকরি হারায়, তাহলে বিরাট বড় আন্দোলন শুরু হবে। যদি আমার বিশ্বাস যে চাকরিহারা শিক্ষকদের অনেকেরই স্কোর হয়তো খুব আশাজনক নেই। আমরা সুমন বিশ্বাসের মতো এরকম আরো অনেক মাস্টারমশাইকে পাবো, আমি তাদের কৃতিত্বকে খাটো করছি না, কিন্তু তারা যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন, যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, সেখানে তাদের পরীক্ষা খারাপ হতে বাধ্য। আজকে যারা এই বড় বড় পদে আছেন, তাদেরকেও যদি পরীক্ষায় বসিয়ে দেওয়া হয়, যে পরীক্ষা দিয়ে তারা আজকে চাকরি করছেন, তাহলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ফেল করবেন। ভাবতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে একটা বিরাট প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এবং যারা কাট অফ নিয়ে বলছেন, আমিও বলেছি কাট অফ নিয়ে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, কারণ আমি অনেকের মতো অত জটিল অঙ্কের হিসাব জানি না। আমি আমার মতো করে আমার 4বার এসএসসি পরীক্ষা দেওয়া এবং 3বার কোয়ালিফাই করার মধ্যে আমি যে অভিজ্ঞতা লাভ করেছি আমার নিজেকে দিয়ে, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আমি করেছি। সেখানে খুব জটিল হিসাব কিছু নেই। তো আমার মনে হয় অনেক যোগ্য শিক্ষকও চাকরি হারাতে পারেন। তো তারা যাতে চাকরি না হারায়, তার জন্য মহামান্য কমিশনকে একটু দেখতে হবে, একটু সহানুভূতির হাত বাড়াতে হবে। সেই জন্য হয়তো কিছুটা নিয়ম শিথিল হবে, অবশ্যই কিছুটা নিয়ম শিথিল হবে, এবং আমার বিশ্বাস কাট অফ হয়তো কিছুটা কমতে পারে। কারণ তাদেরকে নেওয়ার পর পরে যখন নিচে ফ্রেশার্সদের নেওয়া হবে, তখন কাট অফটা কিন্তু অনেকটাই কমে যাবে। সেই ওরা অভিজ্ঞতা 10 নম্বর পাওয়ার পরে ওদের যে কাট অফ, সেই কাট অফটা তো থাকবে। সেই কাট অফ দিয়ে কিন্তু ফ্রেশার্সদের হবে না, ফ্রেশার্সদের কাট অফ অবশ্যই কম হবে। তাদের নিয়োগ করার পর, তারা নেওয়ার পর যে পোস্টগুলো থাকবে, সেখানে ফ্রেশারদের সঙ্গেই ফ্রেশারদের মূলত কম্পিটিশন হবে। এটা আমার অনুমান, আমি জানি না আমি কতটা সঠিক, তবে আমার মন বলছে সেটাই। কারণ ফ্রেশার্স এবং এই মানে এই টিচারদের মধ্যে কখনো কম্পিটিশন হতে পারে না। তবে কম্পিটিশন হলেও সেটা কিন্তু খুব শেয়ানে শেয়ানে টক্কর হবে। ফ্রেশার্সরাও কিন্তু কোনো অংশে কম নেই, পিছিয়ে নেই। কারণ তারা জানাচ্ছে, তাদের রেজাল্ট যা জানাচ্ছে, তাতে আমি দেখছি তাদের একাডেমিক স্কোর এবং যে পরীক্ষা নম্বর পেয়েছে, সেটা যথেষ্ট আশাজনক। ঠিক আছে, এখানে একটা সুবিধা করতে পারতো কমিশন, যেটা হচ্ছে যে যারা চাকরিহারা যোগ্য শিক্ষক, তাদেরকে আলাদাভাবে পরীক্ষা নিয়ে তাদের সসম্মানে আবার চাকরিতে ফিরিয়ে দিতে পারতো। আর ফ্রেশার্সদের জন্য যে পদ আছে, সেখানে স্কুলগুলোর কথা চিন্তা করে ডিআই অফিস থেকে কিছু পোস্ট চেয়ে নিয়ে, মানে অনেক স্কুল ফাঁকা, যে সমস্ত স্কুলে শিক্ষক লাগবে, সেই পোস্টগুলো যদি সদিচ্ছার সঙ্গে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেয়ে নিয়ে একটা আলাদা পরীক্ষার ব্যবস্থা করতে পারতো, আমার মনে হয় সেটা সমাধানের একটা উপযুক্ত পথ বা মাধ্যম হতে পারত। এই যে 9-10 এর রেজাল্ট বেরোবে, এখানেও মডেল অ্যান্সার কিতে আবার চ্যালেঞ্জ হবে, কারেকশন হবে। কিন্তু 11-12 এর যে কারেকশন হলো, সেখানে শুধু বাংলা এবং ভূগোল কারেকশন হলো, কেন অন্যান্য সাবজেক্টে ভুল নেই? তাহলে সেগুলো কারেকশন হলো না কেন? সেগুলোতে নাম্বার সবাইকে দিয়ে দেওয়া হলো, যার ফলে যোগ্য যে সে নাম্বার হারালো, অযোগ্য নাম্বার পেয়ে গেল। তাহলে এই জায়গাটাই কিভাবে কাট অফ করবে, এই জায়গাটাই কিভাবে মূল্যায়ন হবে সঠিক?
তাহলে আমাদের মূল্যায়ন প্রক্রিয়াতেই, পদ্ধতিতেই গলদ রয়ে গেছে, গোড়াতেই রয়েছে বিসমিল্লাহ গলদ। এই গলদ কিন্তু ইচ্ছা করেই করছে। তো আমি বেশি কিছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো যে ইতিহাস সাক্ষী, সময় আমাদের সবচেয়ে বড় বন্ধু এবং সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষক, সময় আমাদের সবচেয়ে বড় শত্রুও বটে। শেষে আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছো, ঈশ্বর তোমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এবং আমি জানি এই পরীক্ষায় তোমাদেরকে জিততে হবে, হারলে চলবে না। তোমাদের মনে রাখতে হবে সব আরম্ভের যেমন একটা শেষ আছে, তেমনি সব শেষেরও একটা আরম্ভ আছে। তাই শেষের আরম্ভটা তোমাদের দিয়ে শুরু হোক। ফরাসি বিপ্লবের মতো তোমরা বিপ্লব সৃষ্টি করো, তোমাদের হাত ধরেই এই কর্মকাণ্ডের অবসান হোক, অন্যায়, এই অবিচার, এই দুর্নীতির অবসান তোমাদের হাত দিয়ে হোক, যাতে পরবর্তী প্রজন্ম তোমাদের তৈরি করা মসৃণ পথে সুন্দরভাবে যেতে পারে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে সংগ্রামের তরে। তাই তো, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি শুধু একটা কথাই বলবো যে যুগে যুগে পৃথিবীতে যত বড় ছোট বিপ্লব হয়েছে তার মূলেই রয়েছে কিন্তু ছাত্র সমাজ, তার মূলেই রয়েছে দেশের যুব শক্তি। তাই আমি বলবো, হাত জোর করে নয়, হাত মুঠো করে নয়, পেতে হলে হাত লাগাতে হবে। তাই তোমাদের আন্দোলিত বাহু হাজার হাজার হাতে পায়ে এগিয়ে আসুক, দাবি তুলুক, এবং আমার বিশ্বাস তোমাদের দাবিতে, তোমাদের গর্জনে এমন গর্জন তোলো, এমন আওয়াজ তোলো যেন শাসকের ভিত নড়ে যায়, অন্যায় অত্যাচারীর ভিত নড়ে যায়। দেখো তোমরা জয়যুক্ত হবে। আমি তোমাদের সাফল্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো সবাই।